প্রতি ঘরে ঘরে দশভুজারা দিন রাত্রি খাটে, কখনো একা সংসারেতে, কখনো মাঠে ঘাটে। আমি এই মুহূর্তে যে কবিতার দুটো লাইন পড়েছি সেটা আজকে আমাদের আমন্ত্রিত অতিথির কবিতার লাইন পড়লাম। নমস্কার প্রিয় দর্শক শ্রোতারা, আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আমাদের বিটিভি ত্রিপুরার নিয়মিত আয়োজন কবি ও কবিতায়। আজকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। রয়েছেন আমাদের আমন্ত্রিত অতিথি। তুমি নিজেই বলো তোমার নামটা। আমার নাম সুপর্ণা মজুমদার রায়। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। আমি একটু পরিচয়টা আরো একটুখানি বিস্তারিত বলি। কবি সুপর্ণা মজুমদার রায় জন্মগ্রহণ করেছেন 30শে জুন 1972 সালে ত্রিপুরার আগরতলাতেই। পিতা স্বর্গীয় ভুবন বিজয় মজুমদার, মাতা শ্রীমতী দীপ্তিরানী মজুমদার। তিনি আমাদের ত্রিপুরার বীরবিক্রম বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ের উপর অনার্স করে তিনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। তারপরে তিনি কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। কবি শখের বিষয়ে বা শখের তাগিদে গান করেন, কবিতা লেখেন এবং সামাজিক কাজের সাথেও তিনি জড়িত রয়েছেন। তো আমি কবির পরিচিতিটা আপনাদের সামনে খানিকটা তুলে ধরলাম। আমরা আজকে ওনার মুখ থেকেই আরো অনেক কিছু জানবো। কবি হয়ে ওঠার নেপথ্যের কাহিনী এবং স্বরচিত কবিতা তো অবশ্যই থাকবে। দর্শক শ্রোতারা, আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন। চলুন আমরা কবির কাছে চলে যাই। তোমাকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আবারও। কেমন আছো আগে বলো? ভালো আছি, তুমি ভালো? হ্যাঁ নিশ্চয়ই, আমিও খুব ভালো আছি। আমরা কি শুরুতে একটা কবিতা শুনে নিই, তারপর না হয় আলোচনায় যাব, কথায় যাব। ঠিক আছে। আমি এখন তো শ্রাবণ মাস চলছে, তো আমি একটা শ্রাবণের উপরে একটা কবিতা পাঠ করছি। আচ্ছা। কবিতাটার নাম হলো বর্ষণ মুখর শ্রাবণ। জল থই থই বর্ষা এলো ব্যস্ত শহর জুড়ে, আকাশ ভেঙে মেঘলা মনি শ্রাবণ উঠুন ঘরে। জল থই থই বর্ষা এলো দূরের পাড়া গাঁয়, ভিজিয়ে দিয়ে অলিগলি মনের আঙিনায়। বর্ষা এলো নদীর বুকে ঘোলা জলের পাঁকে, মেঘের কোলে বর্ষা এলো জল ছবিটা আঁকে। বর্ষা এলো মাঠের মাঝে ভিজছে খরা মাটি, হৃদয় জোরে বর্ষা এলো সবুজ ঘাসের আঁটে। নিজেকে আজ উজাড় করে মেঘ বর্ষা আসে, কোল ছাপানো বান ডেকেছে বৃদ্ধ মাঝি হাসে। বর্ষা এলো দূর আকাশে মেঘলা মায়াবী চাঁদ, মাদল তালে বর্ষা এলো জল ভেজানো রাত। পাহাড় গায়ে বর্ষা এলো মেঘ জড়ানো খামে, মন খারাপের নিঃসঙ্গতায় ভরা শ্রাবণ নামে। মেঘেরা আজ মুক্তকেশী পরস্পরে চলে, বর্ষণ মুখর শ্রাবণ ধারা আদর সোহাগ জলে। এটা আমার বর্ষা নিয়ে একটা কবিতা। আরো এরকম বর্ষা নিয়ে আমার অনেক কবিতা আছে, বিভিন্ন মানে নিয়ে ঋতুর উপরে, যেমন বসন্তের উপরে আছে, তারপরে গ্রীষ্মের উপরে আছে। সব ঋতু নিয়ে মোটামুটি আমার বিশেষ করে বর্ষা আর বসন্তের উপরে বেশি আছে আর কি। শরতের উপরে আছে অনেক কবিতা। মানে দর্শক শ্রোতারা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঋতু কতখানি প্রভাবিত করে কবিদেরকে। হ্যাঁ, আর আমরা যখন অনেক কবিদের সাথে আমরা সাক্ষাৎকার নিয়েছি এবং প্রত্যেকজন কবির ক্ষেত্রে বা লেখকের ক্ষেত্রে দেখা গেছে যে ঋতু সাংঘাতিকভাবে প্রভাবিত করে, আর বসন্ত তো অবশ্যই প্রভাবিত করে। আর এখন এই মুহূর্তে আমরা যে কবিতাটা শুনলাম বর্ষার কবিতা এবং সমসাময়িক প্রেক্ষাপট। আপনারা জানেন বর্ষা চলছে এখন, এবং বর্ষার সাথে তাল রেখে উনি খুব সুন্দর লিখেছেন। এবং বর্ষার যে চিত্রটা আমরা বাইরে যেমন দেখতে পাই, ঠিক সেরকম ভাবেই আমরা কবিতার মাধ্যমে কাব্যিক দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে পেলাম। অসাধারণ একটা কবিতা শুনলাম। আমরা চলে যাচ্ছি এখন একটু কথা বলার জন্য। জেনে নেব তোমার বেড়ে ওঠাটা। তো আমরা এখানে দেখলাম জন্মটা কোথায়, আগরতলা হয়েছে, তার মানে বেড়ে ওঠা এখানেই হবে। আচ্ছা, পড়াশোনা এখানে আমরা পরিচিতিতে জানলাম। আমার স্কুলিং, তার আগে আমি প্রাইমারি সেকশন পাস করেছি আনন্দমার্গ প্রাইমারি স্কুল থেকে কলেজ টিলাতে। তারপরে তো এমবিবি কলেজ থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট অনার্স সহ, তারপরে রবীন্দ্রভারতী থেকে মাস্টার্স করলাম। করার পরে আগরতলা এসেছি। তারপরে আবার আমি একটু অন্য ট্র্যাকেও গেছিলাম, যেমন কম্পিউটার করেছি, ওই ট্র্যাকেও গেছিলাম কিছুদিন, কম্পিউটার সেকশনে চাকরিও করেছি। আচ্ছা, এইরকম চলছিল আর কি কিছুদিন।
এই আর কি। আচ্ছা, লেখালেখিটা কবে থেকে শুরু? লেখালেখিটা অ্যাকচুয়ালি আমার বাবার কাছ থেকে এই জিনিসটা আমার পাওয়া। বাহ। বিশেষ করে আমরা যখন ছোটবেলা পড়তাম, হুম হুম বাবা বাবা বলতেন যে নিজেরা লিখে অভ্যাস কর। হ্যাঁ, প্রশ্ন উত্তরগুলি হুম সবসময় হুম নিজে লিখবি। হুম হ্যাঁ, যা ছোট কম মানে ভালো না হোক তবু নিজে লিখবি, ভাষা না থাকুক তবু নিজে লিখবি, হুম কারেকশন আমি আমি করে দেবো। আবার আমার মাও এই কথা বলতেন, মাও আমাদেরকে নোটস করার সময় বলতেন যে নিজে একটু লেখ, তারপরে আমি কারেকশন করে দেবো, তারপরে তোরটা দেখে আমি আবার তোকে নতুন করে আবার তৈরি করে দেবো। তো হুম হুম। এটা আমাদের ভাই বোন, আমরা 4 ভাই বোন, তো আমাদের 4 ভাই বোনের মধ্যে এই জিনিসটা আবার রপ্ত হয়ে উঠেছিল। হুম। তো আমরা সবাই নিজে নিজে কিছু লিখতাম। তারপরে তো মানে তখন কবিতা টবিতা এত লিখতাম না, মানে আচ্ছা। নিজে নিজে কিছু লিখতাম সবসময় আর হুম কি। হুম তারপরে যুববাণীতে কিছুদিন টক শো করতাম। হুম তারপরে কুইজ কম্পিটিশন করতাম, এগুলি যুববাণীতে করতাম আমরা, আকাশবাণী যুববাণীতে। হুম হুম। এগুলি ধরুন 9-10 থেকে করেছি, 11-12 কলেজেও করেছি, কলেজ পাশ করার পরেও এসে কলকাতা থেকে এসেও করতাম। হুম। মানে ওইভাবে আস্তে আস্তে আমাদের মানে লেখার গ্রোয়িংটা আর কি। আচ্ছা, মানে সাহিত্য সংস্কৃতির সাথে জড়িত থেকে থেকেই হ্যাঁ। এইভাবে এগিয়ে যাওয়া। তা কবিতার পাশাপাশি কি আর কিছু লেখা হয় নাকি শুধু কবিতা কিছু লেখো? কিছু গল্প আমি, অনুগল্প মানে খুব একটা লিখিনি। হুম। ধরুন 4-5টার মতো আছে আমার অনুগল্প। এগুলি লিখেছি, অনুগল্প আছে। মানে বেশিরভাগ কবিতা? বেশিরভাগই কবিতা। আচ্ছা আচ্ছা। আহ, কবিতাটা অ্যাকচুয়ালি আমার প্রথম কি হতো, কবিতা যখন প্রথম লিখতে শুরু করেছি, হুম আমার মানে কবিতা ছন্দে চলে আসতো, আমার সবসময় একটা ছন্দে চলে হুম হুম। আমার কবিতাগুলো। তারপর আমার একজন সিনিয়র কবি দাদা আমাকে বললেন যে তুমি ছন্দ থেকে বেরিয়ে আসো। আচ্ছা হ্যাঁ, তুমি এত ছন্দ দিয়ে এখন চলবে না কবিতা। তো আচ্ছা। আমি বললাম যে দাদা আমার তো ছন্দ চলে আসে, বড় কবিতাও লিখি, ছোট কবিতাই লিখি, হুম আমার তো ছন্দ দিয়ে এই কবিতা আসে এখন। বলছে না, এগুলি করলে চলবে না, তুমি ছন্দ থেকে বেরিয়ে আসো। তারপর আস্তে 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 করে একটু একটু করে ছন্দ থেকে বেরিয়েও আমি গদ্য কবিতা মানে সনেট লিখেছি। আচ্ছা। এই আর কি। কিন্তু ছন্দ কবিতা না পড়তে খুব ভালো লাগে হ্যাঁ, না? হ্যাঁ, পড়তে একটা মজা লাগে। গদ্য কবিতাও ভালো, কিন্তু তারপরেও না, গদ্য আহ, কবিতার মধ্যে তো একটা গাম্ভীর্যতা থাকে, হুম হুম, কিন্তু ছন্দ কবিতাটা মানে কি, দোল দোল করে হ্যাঁ, পড়া একটা যায়। মানে তালের মধ্যে হুম হুম থাকে, হুম হুম। ওই আর কি। আচ্ছা আচ্ছা। আহ ইয়ে, লেখালেখির সময়টা কি কোনো নির্দিষ্ট আছে না না, যখন ইচ্ছে হয়? যখন ইচ্ছে হয় আর কি। বিশেষ করে আমি একটু রাত্রেবেলায় লেখালেখি নিয়ে বসি আর কি, নীরবতায়? নীরবতায়। হুম কারণ হুম। তার আগে তো সংসার যখন করি, সংসারে কাজকর্ম থাকেই। তো কিভাবে সময়টা অ্যাডজাস্ট করো? কারণ সংসারে তো অনেক কাজকর্ম হ্যাঁ, থাকে, তার সাথে অবশ্যই আবার। আছে। ছেলে তো বড়, 12 ফাইনাল দিয়েছে এবার, আচ্ছা। কাজে আমার এখন একটা পিক টাইম। হুম হুম তো ওর ছোটবেলা থেকে আমার লেখালেখি তো আগে থেকেই চলছিল। তো ওর ও ছোটবেলা ও ঘুমিয়ে পড়লে তারপরে আমি লিখতে বসতাম। হুম হুম তাছাড়া এখন ও পড়ে আমিও লিখি, এরকম ভাবে চলে আর কি। বা হুম ও হুম যখন টিচার বাড়ি চলে যায়, কোচিংয়ে চলে যায়, তখন ওই মানে কাজকর্ম সেরে এই যে ফাঁকটা থাকে আমার, হুম হুম ওই অবসরটা আমি ওই লেখালেখির কাজে, বা তখন একটু পড়াশোনা করি, লিখতে গেলে একটু একটু পড়াশোনাও হুম। করতে লাগে। তখন পড়াশোনাও করি একটু। তো পড়াশোনা না করলে আমার লেখাটাও তো আসবে না। একদম। ওই ওইটা আর কি, হুম মানে হুম। পড়তে হয়, লিখতে গেলে মানে প্রচুর পড়তে হয়। একদম। আমরা কথা আরো বলবো। একটা কবিতা, আরেকটা কবিতা আচ্ছা, ঠিক আমরা আছে। শুনে নেব। আচ্ছা, আমার তো অ্যাকচুয়ালি মানে আমি কিছু কবিতা আমার বিভিন্ন মানে বইতে বেরিয়েছে, যেমন এবার যে শ্রাবণী দাশদত্তের যে স্বাধীনতা 75 উপলক্ষে একটা কবিতা, কবিদের নিয়ে একটা সংকলন বেরিয়েছে, এই বইটা। এটাতে আমার দুটো কবিতা এসছে আর কি। আচ্ছা। তো একটা কবিতা এখান থেকে পাঠ করছি আমি। দর্শক শ্রোতারা, আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগছে। আমি কিন্তু ভীষণভাবে উপভোগ করছি আজকে কবিতাগুলো। প্রথমে আমরা শুনেছিলাম বর্ষা মুখর একটা কবিতা, এখন দেখি কি কবিতা আমরা শুনতে পাই। একটা কবিতা লিখেছিলাম, বিনিময়ে স্বাধীনতা, মানে যাদের বিনিময়ে আমাদের দেশ হুম হুম। স্বাধীন হয়েছে ওদেরকে নিয়ে আমার কবিতাটা আর কি। একটা দেশ স্বাধীন হলো, ভারতবর্ষ তার নাম, ফাঁসির মঞ্চে প্রথম শহীদ বীর ক্ষুদিরাম। একটা ভারত স্বাধীন হলো, রক্তের ও প্রান্তে স্বাধীনতা, সুভাষের ডাকে নিশা নড়িয়ে ছিন্নমূল তরুণের একতা। সেই ভারতের অগ্নিকন্যা স্বদেশী মাতঙ্গিনী হাজরা,
ইংরেজের বুলেটে লুটিয়ে পড়ে দেহখানি তার ঝাঁঝরা। একটা ভারত স্বাধীন হলো ৩৩ কোটির দেশ, মায়ের নামে প্রাণ দিয়ে গেল বিনয় বাদল দীনেশ। একটা ভারত স্বাধীন হলো একদা ছিল পরাধীন, শহীদের পাতায় নাম লেখা আছে বাংলার বাঘা যতীন। ধর্মবিহীন কবিরাও সেদিন বিদ্রোহী দাবানল, দেশ জুড়ে লেলিহান শিখা তরুণ তরুণী অবিকল। আরও একটা ইতিহাস আছে হয়তো তোমার জানা নাই, সাঁওতাল বিদ্রোহ অগ্নির সূচনা, নেতৃত্বে সিধু কানু ভাই। গভীর রাতে প্রতিজ্ঞাবদ্ধ ৩৩ কোটি জনতা, ভারতবাসীর জ্বলন্ত সংগ্রামী এসেছিল স্বাধীনতা। এটা হলো স্বাধীনতার পেছনে যে আত্মবলিদান রয়েছে সে সম্পর্কে কিছুটা পরিস্ফুট হয়েছে কাব্যিক দৃষ্টিভঙ্গিতে। খুব সুন্দর লিখেছো এখানে। এই স্বাধীনতার পেছনে তো মানে কতজন যে কত রক্তপাত গিয়েছে সেটা তো হিসেব নেই, কিন্তু এখানে মুখ্য কয়েকজন উঠে এসেছেন। তো তাদের প্রতি আবারও শ্রদ্ধা নিবেদন করছি আমরা। এবং এই স্বাধীনতার তো মানে এখন 15 আগস্ট আসছে, আগস্ট মাস স্বাধীনতার মাস আমাদের, কাজে এটা আমাদের কাছে খুবই একটা প্রাসঙ্গিক কবিতা। একদম একদম একদমই তাই। আমাদের স্বাধীনতার মাস এবং এই স্বাধীনতার জন্য যারা লড়াই করেছেন, যাদের নাম আমরা জানি এবং যাদের নাম আমরা জানি না, ইতিহাসে এমন বহুজন রয়েছে যারা রক্ত দিয়েছেন অথচ আমরা নাম পাইনি বা সামনে আসেনি, তাদের সকলের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা রইল। এবারে আরো কিছু কথায় চলে যাব, কিন্তু তার আগে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক শ্রোতারা আপনারা কোথাও যাবেন না, আমরা বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকুন। স্যার, স্যার, বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালো বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, গয়না যখন বোঝে তোমার স্টাইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। দর্শক শ্রোতারা, আমরা আবারও ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। চলুন আমরা কিছুটা কথা বলে নিই, গল্প করে নিই এবং স্বরচিত কবিতাও শুনে নিই। আচ্ছা দিদি, আমরা কথায় ছিলাম, হ্যাঁ, তো জানতে চাইছিলাম যে তুমি বলেছো তুমি ঋতুর দ্বারা অনেকটাই প্রভাবিত হয়েছো এবং শরৎ, বর্ষা, বসন্ত সব কিছুতেই তুমি প্রভাবিত হও। এর মধ্যেও কোন ঋতুটা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে? ঋতু তো আমার বর্ষা খুব ভালো লাগে। বর্ষা বেশি ভালো লাগে? বর্ষা ঋতুটাও ভালো লাগে, শরৎটা খুব ভালো লাগে। কেন? শরতের সময় একটা দেখবে আকাশ মানে আমাদের পরিবেশটা একটা শান্তশিষ্ট একটা শুভ্র পরিবেশ তৈরি হয়, কিন্তু মানে মা যে আসছেন, হ্যাঁ মা আসবেন মানে কি আমাদের প্রকৃতিটা তখন এমন ভাবে একটা শান্ত মানে ধারায় বয়ে চলে, আগমনী বার্তা দিয়ে যায়। মানে শারদলক্ষ্মী আসছেন আমাদের মানে শরীর মনে তখন কথা বলে।
একদম একদম, সেজন্য শরৎকালটা বেশি ভালো শরৎকাল লাগে। মানে আমার খুব প্রিয় একটা মানে ঋতু শরৎকাল। আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে, আমরা আরো কথা বলবো, কিন্তু একটা কবিতা শুনে নেব আবার। ঠিক আছে, আমাদের দুর্গাপুজো তো চলে আসছে, হুম হুম, তো একটা কবিতা পড়ি দুর্গাপুজোকে ঠিক নিয়ে। আছে, আমেজটা নিয়ে নিই আগে আগে। হুম, আগে আগে একটু নামেজ নিয়ে নিচ্ছি। যদিও মানে এই কবিতাটা একটু বিদ্রোহী কবিতা, মানে দুর্গাকে এখানে মা রূপে না, মাতৃরূপে না, দুর্গা এখানে কি বলবো, বিদ্রোহিণী রূপে এসছেন। মাতঙ্গিনী যেরকম বিদ্রোহিণী রূপে দুর্গাকে আমরা আহ্বান করছি, সেই রূপে যখন এখন সমাজে অসুরে মানে আমরা দেখছি এত মানে ইয়ে বেড়ে গেছে, বিশেষ করে যুবক সম্প্রদায়ের মধ্যে, সেই জায়গাটাতে এসে দুর্গা যদি সত্যি সত্যি দুর্গা থেকে থাকে, কোনো মহিলা যদি থেকে থাকে, তো ইনি এসে যেন এটাকে বন্ধ করে, ওইটাকে নিয়ে আমার একটা কবিতা। দুর্গা মায়ের মা তো হচ্ছেন অলৌকিক বা আমাদের একটা আরাধ্যা, ভাবনা, আমাদের একটা কিন্তু ভাবনা। বাস্তবে যদি এরকম উনি কেউ থেকে থাকেন থেকে থাকে, তাহলে যেন তাহলে এই তিনি সমাজটাকে, স্বর্গ থেকে মর্তে এসে এই জিনিসগুলোকে শেষ করে দিয়ে যায়। সামাজিক যে অবক্ষয়গুলো আছে অবক্ষয়গুলো, সেগুলো যেন হ্যাঁ, মিটিয়ে দেন। মিটিয়ে ঠিক আছে, আমরা কবিতাটা শুনে নিচ্ছি। কবিতাটার নাম হলো স্বর্গমর্ত। এবার যদি স্বর্গ হতে সিংহ চড়ে মর্তে আসিস, জগদম্বা বলছি তোকে খাড়াটা তোর নিয়ে আসিস। তুই নাকি মা পুরাণকালে মেরেছিলিস রক্তবীজ, তবে কি মা ভুলবশত রয়ে গেল অসুর বিষ? তাই তো মা চারিদিকে তোর নামেতে অসুর নৃত্য, দুর্বলেরা মর্ত মাঝে সেই অসুরের পায়ের ভৃত্য। জগধাত্রী জগৎ মাঝে হিংস্রতারি স্বর্গরাজ, কেউ বা থাকে অট্টালিকায়, কারো মাথায় বজ্রাঘাত, কেউ বা আছে দুধে ভাতে, মেকি চালে মেটায় খোদা, ভোকা পেটে কেউ আছে মা, জীবন যুদ্ধে খাচ্ছে যাতা। সিংহের আসন ছেড়ে মা তুই প্রলয়ঙ্করী নৃত্য কর, তোর নাচেতে মর্ত মাঝে উঠুক এবার ভীষণ ঝড়। এবার যদি খড়গ আনিস অসুর বিনাশ করেই যাবি, বিপন্নদের মাতৃবেশে সমবন্টন করে দিবি। যে কামুকে রোষানলে নারীর ইজ্জত হচ্ছে লুট, জনগণের বোবা কান্নায় সেই অসুরটায় পাচ্ছে ভোট। তুই যদি মা হোস চামুন্ডা, অসুরগুলো রক্ত নিস, দুঃখে কষ্টে আছে যারা তাদের মনে বিশ্বাস দিস। তুই যদি মা অসুর নাসি, আবার অসুর নিধন কর, অত্যাচারের কবল হতে মর্তটাকে স্বর্গ কর, মর্তটাকে স্বর্গ কর। অসাধারণ আহ্বান, মাকে আরাধনা করা হচ্ছে বা আহ্বান করা হচ্ছে যে মর্তে যে সামাজিক অবক্ষয়গুলো হচ্ছে সেটা যেন মিটিয়ে দেন মা নিজ হাতে। স্বর্গের মানে আমরা আমাদের মানে ভাবনায় যে স্বর্গটা আছে, ওই স্বর্গটা যেন আমরা মর্তে দেখতে পাই। একদম, আমরা কিন্তু কথায় কথায় বলি যে স্বর্গ নরক সব এখানেই, হ্যাঁ, আমরা এটা কিন্তু কথা প্রসঙ্গে আমরা বলে থাকি। তো যদি আসলেই সামাজিক অবক্ষয়গুলো, সমাজে যত রকমের খারাপ দিকগুলো আছে সেগুলো যদি মিটিয়ে দেওয়া যায়, সত্যি তো এই পৃথিবীটাকেই আমরা স্বর্গ বলে মানতে পারবো, তাই না? খুব সুন্দর লিখেছো। এবং মা কিন্তু, দুর্গা মা কিন্তু আমরা যে রূপটা দেখি সাধারণত, যে অসুরের সাথে মহালয়াতে সাধারণত দেখতে পাই যে অসুরের সাথে যুদ্ধ করেন, সেখানে মাও কিন্তু প্রতিবাদিনী, তো সে তো প্রতিবাদিনী। সেই তো সমাজের সকল রকমের অশুভ যা কিছু আছে সমস্ত কিছু মিটে যাক, সেটাই আমরা চাই। আচ্ছা, এবারে আরেকটু জানতে চাইবো যে লেখালেখি ছাড়া আর কি, আমরা তোমার পরিচিতি থেকে জানতে পারলাম যে সামাজিক কিছু কর্মকাণ্ড করো, সেটা বিষয়ে একটুখানি আমাদেরকে বিস্তারিত বলো। আমাদের বিভিন্ন সংস্থা আছে, বিভিন্ন সংস্থার সাথে আমি জড়িত। ওইগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপ করি। যেমন আজ যে সামনে পুজো আসছে, আমরা বস্ত্র বিতরণ করব গরিব মানে দরিদ্রদের মধ্যে। তারপরে আমরা নারায়ণ সেবা করাই, যেমন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা খিচুড়ি দেই বা প্যাকেটিং খাবার দেই আমরা। আবার ধরুন ইয়েতে শীতকালে যে পথচারীরা আসে, পথচারীরা রাত্রিবেলা যারা মানে রাস্তার মধ্যে ঘুমায়, ওদের তো মানে শীতে খুবই খারাপ কষ্ট করে থাকতে হয়, ওদেরকে আমরা কম্বল বিতরণ করি। এরকম বিভিন্ন ধরনের কাজকর্ম আমরা করে থাকি আর কি। আচ্ছা, খুব ভালো, প্রশংসনীয় কাজ, এবং এই কাজের জন্য অভিবাদন জানাই তোমাকে আবারও।
এবং আগামীতেও যেন এই কর্মসূচি অব্যাহত থাকে, তার জন্য আমরা এটা চাইবো। এরপরে কি শোনাচ্ছ? আমরা কিন্তু সময়ের সাথে সাথে এগিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, তো আচ্ছা, ঠিক আছে, এখন আমি একটা কথা না বাড়িয়ে আমরা কবিতায় চলে যাই। যতটা শুনে নিতে পারবো ততটাই আমাদের ভালো লাগবে। একটা সনেট শোনাই। আচ্ছা। কিছুদিন আগে আমাদের পিতৃদিবস গেছে। আচ্ছা। হ্যাঁ, তো পিতৃদিবস নিয়ে মানে আমাদের পিতাকে নিয়ে আমার একটা কবিতা লেখা। ঠিক আছে। মানে আমার পিতা না, এটা সমগ্র পিতৃজাতিকে নিয়ে লেখা। আমার মুখে যিনি প্রথম শব্দ উচ্চারণ ফুটিয়েছিলেন সে তো তুমি বাবা। আমার হাত ধরে যিনি প্রথম হাঁটতে শিখিয়েছেন সে তো তুমি বাবা। কলমটি ঠিকঠাক ধরে আমায় যিনি প্রথম অক্ষর শিখিয়েছেন সে তো আর কেউ নয়, তুমিই তো বাবা। কিন্তু তুমি যখন পক্ষাঘাতে অথর্বতায় শয্যাশায়ী, আমি আর পারিনি তোমাকে শব্দ উচ্চারণ করাতে, তোমার হাতটি ধরে তুলে ধরতে, তোমায় শেষবারের মতো কলমটি ধরাতে। অক্ষম ছিলাম আমি, বিনিময়ে তুমি অশরীরী আত্মারূপে আমায় আজীবন ছায়া দিয়ে রাখো। আমার নিবিড় ঘুমের মাঝে অস্পষ্ট আভাসে জাগিয়ে দাও আমার নতুন ভোরে নতুন যাপনের শুরু। বাবা জানো, সারাদিন কর্মব্যস্ততার মাঝে তোমার বাঁধানো ছবিতে দৃষ্টি নিক্ষেপের অবকাশটুকু নেই। শুধু জন্মদিন বা মৃত্যুদিনে একটা বিলাসবহুল মাল্যদানে নির্মম মুহূর্তটুকু ছুঁয়ে বাঁচার চেষ্টা। হয়তো আত্মশ্লাঘা জীবনের ঋণ মুক্ত হতে চাই। অসাধারণ, অসাধারণ। পৃথিবীর সকল বাবারা যেন ভালো থাকেন এবং তাদের সন্তানের কাছে যেন আদরের হয়ে থাকেন, সেটা আমরা চাইবো এবং সকল বাবাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আসলে এখন যে পরিস্থিতি কিছু কিছু ক্ষেত্রে দেখি আর কি, যে একটু যারা উচ্চবিত্তদের ক্ষেত্রে এই ব্যাপারটা বেশি দেখা যায়, যে বাবা মারা যখন একটুখানি বয়স হয়ে যায় তখনই বাবা মাকে হ্যাঁ প্রবণতা একদম। গতকালকেই একটা কবিতা পড়লাম আমি, যে এরকম বাবা মাকে হাটে বিক্রি করতে নিয়ে গেছে, এটা কাল্পনিক। তো সেখানেও বিক্রি হচ্ছে না, কেন? বয়স হয়ে গেছে। তো কিনছে, কাকে কিনছে? যারা একটুখানি কম বয়সী তাদেরকে, কারণ তাদেরকে কাজে লাগানো যাবে। আর বাবা মা তো বৃদ্ধ হয়ে গেছে, তাদের দিয়ে কোনো কাজ করানো যাবে না, সেজন্য তাদেরকে আর কেউ কিনতেও চাচ্ছে না। তো আসলে বাবা মায়ের অবস্থানটা কোথায়? মানসিকতার পরিবর্তন হয়ে গেছে আসলে আমাদের। একদম। হ্যাঁ, আমাদের মানে বর্তমান সমাজটা এমন জায়গায় একটা দাঁড়িয়েছে, মানে হয়তো আমরা পুঁথিগত বিদ্যায় আমরা শিক্ষিত হচ্ছি, কিন্তু আমরা আচার আচরণে শিক্ষিত নই। একদম। যেইটার ফলস্বরূপ আজকে এই মানে অবক্ষয় আসছে, মানে সমাজে অবক্ষয়, মানে আমাদের মা বাবা, আমাদের যারা জন্মদাত্রী, ওদেরকে আমরা বাড়ি থেকে বের করে দিয়ে আমরা একটা সুখে যাপন নেওয়ার চেষ্টা করছি। কিন্তু এই সুখটা যে সুখ নয়, এটা আমাদের মধ্যে থেকে, মানে সেই অনুভূতিটা আমাদের মধ্যে থেকে চলে গেছে। মানে মানবতা বোধ, দায়িত্ববোধ, কর্তব্যবোধ, এই সমস্ত কিছুই চলে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু এটা পরিণতিটা কি হবে? পরিণতিতে শেষে কিন্তু সে তো একই, সেও পাবে, কারণ আমার নেক্সট জেনারেশন তো সেটা দেখেই বড় হচ্ছে। একদম, এটাই তো পাবে, ওরা আরো দূরে চলে যাবে, সেই আরো কঠিন অবস্থা আসছে। এবং আমরা চাইবো যেন এই সমস্ত কিছু মিটে গিয়ে, মানে সমস্ত খারাপ লাগাগুলো চলে গিয়ে ভালো জিনিসগুলো চলে আসুক। যা কিছু বাবা মা না, শুধুমাত্র বাবা মা, শিক্ষক শিক্ষিকা বা গুরুজন যারা রয়েছে তাদের প্রতি, যারা মানে শিক্ষাগুরু, দীক্ষাগুরু, সবাই, সকলের প্রতি যেন আমাদের এই নতুন প্রজন্মের শ্রদ্ধা ভালোবাসা থাকে, মানবতা বোধ থাকে, এটা আমরা প্রার্থনা বা কামনা করব। এবারে আমরা চলে যাব আরেকটা কবিতায়। আচ্ছা, আমাদের যাপনে, আমাদের জীবনে আমাদের কবিগুরু আছেন রবি ঠাকুর। ওনাকে ছাড়া আমাদের বাঁচার উপায় নেই। একদম। হ্যাঁ, তো ঠাকুরকে নিয়ে আমার একটা কবিতা। ঠিক আছে। রবি ঠাকুর, কবিতাটার নামই হলো রবি ঠাকুর। বাংলার এক ঠাকুর আছেন, নামটি তাহার রবি। মুখ ভরা তার দাড়ি নিয়ে হলেন বিশ্বকবি।
বসে খেরে তারিখ 25 ঘরটি করে আলো, জোড়াসাঁকো ঠাকুর বাড়ির চক্ষু জোড়ালো। ছোট্ট পায়ে ছোট্ট রবি ঘুরে বাড়িময়, বিশাল বিশাল রং মহলায় অজানা এক ভয়। সেই ঠাকুরের পূজায় বসে নান্দনিকের আসর, চায় না দুর্ব জল তুলসী শঙ্খ ঘণ্টা কাঁসর। ছেলেবেলায় হাতখড়ি হয়নি স্কুল শিক্ষা, মহর্ষি পিতা দিয়েছিলেন ব্রহ্মজ্ঞান দীক্ষা। সৃজনশীল আচ্ছাদনে কবির বেড়ে ওঠা, রূপের মাঝে অরূপ রতন রবির কবিতা। ছোট গল্প গান কবিতা সাহিত্য সমাহার, কত কি যে তার কলমে জুড়ি মেলা ভার। নিজের নামের আড়ালেতে ছদ্মনামটি রয়, সেই নামেতে সবাই তাঁকে ভানুসিংহ কয়। দর্শন যার নিজস্বতা সুদূর পানে ধায়, নদীর পাড়ে ভাবতে বসে একাকিত্বতায়। গীতাঞ্জলি সৃষ্টিকারী নোবেল বিশ্বজয়, তার বাণীতে জাগে আসা হতাশার পরাজয়। ভালো মন্দ যাহাই আসুক সব কিছুকে মানতে হবে, বুকের মাঝে দুঃখ চেপে তারই শিক্ষায় চলতে হবে। প্রেম পূজা আর 6 ঋতুতে অশেষ গানের কলি, কবির আসন আলো করে প্রাণের প্রদীপ জ্বালি। জীবন মাঝে ওঠা পড়া প্রেমের অভিসার, সৃষ্টিতে তার নিলেন তোলে উত্তরণের ভার। বোলপুরের ওই রাঙামাটির পথটি বেঁকে গেছে, শান্তিনিকেতন ছাতিমতলায় স্মৃতি জড়িয়ে আছে। কবিগুরুর বাণী বিন্যাস যত শিক্ষাই হয়, মানুষ হওয়ার শিক্ষাটাই আসল পরিচয়। সেই গুরুকে সবে বলি শুভ জন্মদিন, বয়স যতই হোক না তবু ঠাকুর মোদের নবীন। শত কোটি প্রণাম তোমায় মোদের কবিগুরু, তোমার ভাবনায় হয় যেন গো সব প্রভাতের শুরু। বিশ্বজোড়া নাম ডাক যার বিশ্বখ্যাত কবি, গরব মোদের তোমায় নিয়ে আমাদেরই রবি, তুমি আমাদেরই রবি। অসাধারণ শ্রদ্ধা নিবেদন করেছো এই কবিতার মধ্য দিয়ে। আমরাও বিশ্বকবি রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আজন্ম আমাদের কবিগুরু আমাদের আরাধ্য হয়ে থাকবেন। কেন কি আমার মনে হয় আমাদের জীবনের পরতে পরতে রবি ঠাকুরের ভাবনা মিশে আছে, তাই না? তুমি কি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? আমরা কিন্তু একদম সময়ের শেষ পর্যায়ে কথা চলে বলবো, কবিতা পড়ুন। কবিতা পড়লে এখন যে সমাজের মধ্যে যে অবক্ষয় আসছে সেটা চলে যাবে। আমরা গল্প তো অবশ্যই পড়বো, কিন্তু কবিতাও পড়তে হয়। কবিতা এখন মানে আগে তো আমাদের একটা মানসিকতা ছিল, ম্যাক্সিমাম মানুষের মানসিকতা ছিল ধ্যাৎ কবিতা কি পড়বো। হ্যাঁ, কবিতা কিন্তু এখনো আমাদের মানে সমাজে একটা ব্রাত্য অবস্থায় আছে। গান মানে নাচ গান আমরা করি, কিন্তু কবিতাটাকে আমরা একটা আলাদা করে রেখে দিয়েছি। কাজে নিজের মানে জীবনকে ভালো রাখতে হলে, যাপনকে ভালো রাখতে হলে কবিতাটাকে পাঠ করতেই হবে এবং নিজে কিছু লেখার চেষ্টা করবেন সবাই। অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য খুবই ভালো লেগেছে এখানে এসে। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা স্বরচিত কবিতা শুনেছি, আপনাদের কাছেও নিশ্চয়ই অনেক ভালো লেগেছে, আমারও ভীষণ ভালো লেগেছে। আপনারা এভাবে পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি আপনাদেরকেও। এভাবেই বিটিভি ত্রিপুরার পর্দার পাশে থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি, নমস্কার।